আমাদের আজকের গল্প সাজানো বাড়ি। কলমে ছবি ব্যানার্জি। সঞ্জীব এক রবিবার তার একমাত্র মামাকে ফোন করে বলল, হ্যালো ভম্বল মামা, তোমরা কেমন আছো? ও প্রান্ত থেকে ভম্বল ওরফে সুবীর বলল, বেশ আছি রে ভাগ্নে। দুটো যমজ হাড় বজ্জাত ছেলে আর তোর মামির নিত্যি খ্যাচ খ্যাচ আর অভিযোগের পাহাড় শুনতে শুনতে সংসার করার মজাটা বেশ হাড়ে হাড়েই টের পাচ্ছি। তুইও তো বিয়ে করেছিস, এখন বেশ হাওয়া লাগিয়ে রোম্যান্টিক মেজাজে আছিস। আরও কটা বছর কেটে গেলে তুইও হাড়ে হাড়ে টের পাবি। অবশ্য আমার মতো ছাপোষা মধ্যবিত্ত অবস্থা তো তোর নয়। বলতে নেই, তুই একরকম সোনার চামচ মুখে দিয়েই জন্মেছিস। যাকগে, তুই হঠাৎ এতদিন পরে ফোন করলি কেন রে? এই তো কদিন আগে দিদিকে ফোন করে জানলাম তোরা সবাই ভালো আছিস। সঞ্জীব বলল, আরে বাবা, তুমি আমাকে তো কিছু বলতেই দিচ্ছ না। সেই ছোটবেলা থেকে দেখছি বানিয়ে বানিয়ে মিথ্যা বলাটা তোমার স্বভাব। তোমার কথা শুনেই বুঝতে পারছি তুমি বেশ রসে বসেই আছো। শুধু শুধু আমার ভালো মানুষ মামির নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো। সুবীর বলল, আর ছোটবেলায় তোকে বানিয়ে বানিয়ে আবোল তাবোল কল্পনা বললে যে তোর ঘুম আসতো না, সেটা কি ভুলে গেলি? বেশ, কি বলবি বল। হ্যাঁ রে, তোর বউয়ের সঙ্গে কি আমার দিদির বনছে না? সঞ্জীব বলল, আরে না না, সবে তো 6 মাস হলো বিয়ে করেছি। আর আমার বউ রঞ্জা তো মায়ের পছন্দ করা মেয়ে। অবশ্য ওকে আমার আগেই পছন্দ ছিল, মানে ওই আর কি। সেটা কি জানি না ভেবেছিস? তোর ভালোবাসাকে আমার দিদিরও পছন্দ। এবার আসল কথাটা বল দেখি। সঞ্জীব বলল, আসলে তোমার শহরে আমি একটা সরকারি চাকরি পেয়েছি। কোম্পানির চাকরিতে আমি ঢুকেছিলাম বটে, কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা অব্যাহত ছিল। কপাল গুনে পেয়েও গেলাম, কিন্তু মুশকিল হচ্ছে কলকাতা থেকে তো যাতায়াত করতে পারবো না। তাই অগতির গতি হিসাবে তুমি যদি একটা ভালো ঘর ভাড়া ঠিক করে দাও, দিন 10 পরে পরেই জয়েন করার ডেট। সুবীর বলল, এ তো খুশির খবর রে। তোর ভম্বল মামা থাকতে তোর চিন্তা কিসের ভাগ্নে? আরে বাবা, তুই আমার একটা মাত্র দিদির একটা মাত্র ভাগ্নে। তোদের বাড়িতেই তো খেয়ে পড়ে মানুষ হয়েছি রে আমি। তোর তখন 3-4 বছর বয়স। আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর মা মারা গেল। বাবার মৃত্যু তো মনেই নেই। মা চলে যাওয়াতে মার পেনশনটাও চলে গেল। মায়ের সঞ্চয় বলতেও তেমন কিছু ছিল না। সেই দুর্দিনে দিদি জামাইবাবু আমাকে আশ্রয় না দিলে আমার লেখাপড়া হতো না, চাকরি হতো। ওখান থেকেই তো একেবারে মাস্টার্স আর বিএড কমপ্লিট করে 2 বছরের মাথায় আমার নিজের জায়গাতেই স্কুলে চাকরি পেলাম। এই ঋণ কি আমি জীবনে ভুলতে পারবো? তুই আগে সোজা আমার কাছে আয়, মাসখানেকের মধ্যেই তোর ভালো ফ্ল্যাট খুঁজে দেব। আমার ঘর বেশি থাকলে তোর বউকেও রাখতাম। নির্দিষ্ট দিনে সঞ্জীব তার ভম্বল মামার বাড়ি এলো হাতে বড় মিষ্টির 2টো প্যাকেট আর মামির জন্য একটা দামি সিল্কের শাড়ি নিয়ে। জয়া মামি দারুণ খুশি হয়ে আপ্যায়ন করল। সঞ্জীব বলল, ভম্বল মামা, আমার বিচ্ছু ভাই রনি আর বুলেটকে দেখছি না কেন? ওরা স্কুলে গেছে রে। আজ তুই আসবি বলে আমি স্কুলে যাইনি। তুই আজ থেকে রনির সঙ্গে ওদের ঘরেই থাকবি। বুলেট না হয় আমাদের সঙ্গেই থাকবে। তোর অসুবিধে হবে না তো? সঞ্জীব বলল, আরে না না, অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই। জয়া মামি বলল, আসলে ওরা 2 ভাই নিজেদের মধ্যে যেমন মারপিট করে তেমন একসঙ্গে এক খাটে না শুলে ঘুমাতেও চায় না। সঞ্জীব বলল, তাহলে তো তোমাদের অসুবিধায় ফেললাম। আমি তোমাদের ডাইনিংয়ের বড় সোফাতেও থাকতে পারি। ভম্বল মামা বলল, কি যে বলিস ভাগ্নে, কত আরাম বিলাসে তোর থাকার অভ্যেস, তোকে আমরা সোফায় ঘুমোতে দিতে পারি? তুই ভাবিস না, রনি তুলনামূলকভাবে একটু কম দুষ্টু। বুলেটটা তার নামের মতোই মহাবিচ্ছু ছেলে। তোর নিজের অসুবিধা না হলে এখানে যতদিন খুশি থাক, একটু রইস হয়ে ভাড়া খুঁজলেই হবে। দেখতে দেখতে সঞ্জীবের এখানে আসা প্রায় 14 দিন হয়ে গেল। ইতিমধ্যে ভম্বল মামাকে বার 3 ভাড়া খুঁজে দেওয়ার তাগাদাও দেওয়া হয়ে গেছে। ওদিকে তার নতুন বিয়ে করা বউও তাকে তাগাদা দিচ্ছে। ভম্বল মামা একদিন বলল, বুঝলি ভাগ্নে, 2 দিন আগে ভাড়া দেখে দেওয়ার জন্য একটা দালালকে ধরতেই হলো। সে বেটা পুরো 1 মাসের ভাড়া দালালি চাইছে।
বহু কথা খরচ করে তাকে 2,500-এ রাজি করিয়েছি। এই টাকাটা তোকে গচ্চা দিতে হবে। কি করব বল, আজকাল দালাল ছাড়া কিছু করার উপায় নেই। সঞ্জীব বলল, কি আর করা যাবে, তাড়াতাড়ি দিতে পারলেই হলো। কাল থেকেই সে দেখবে বলেছে। আমার পছন্দ হলে তোকে রবিবার দেখিয়ে দিতে পারবো। বুলেটের বিচ্ছুমিটা সেদিনই সঞ্জীব টের পেল। বুলেট সেদিন স্কুল থেকে ফিরে এক ফাঁকে তাকে বলল, সঞ্জু দাদা, তোমার জন্য একটা জরুরি খবর আছে। তাই নাকি? তা জরুরি খবরটা কি শুনি। বুলেট বলল, খালি মুখে খবর শোনানো তো যাবে না। ও তাও তো বটে। ঠিক আছে, তোদের 2 ভাইকে 2টো বড় চকলেট আর 2টো আইসক্রিম খাওয়াবো। বুলেট বলল, সেটা ঠিক আছে, কিন্তু খবরটা তো আমি দেব। আমাকে একলা তোমাকে পেট ভরে ফুচকা খাওয়াতে হবে। খবরটা তারপরেই বলবো। ওই মোড়ে ফুচকাওয়ালা বসে। এই বাড়িতে খবরটা বলা যাবে না। আমি খেলতে যাওয়ার নাম করে বেরিয়ে যাচ্ছি, তুমি একটু পরে চলে এসো। ক্লাস 6-এ পড়া রোগা ডিগডিগে চেহারার বুলেট পরপর 16টা ফুচকা খেয়ে নেওয়ার পরেও শালপাতার ঠোঙা হাতে অপেক্ষা করছে দেখে সঞ্জীব বলল, বুলেট, এবার স্টপ, আর একটাও খেতে দেব না। তাতে তোর খবর দিতে হলে দে, না হলে বাড়ি কিংবা খেলার মাঠে যা। বুলেট বলল, আর বড়জোর 4-5টা খেতাম। ঠিক আছে, চলো খেলার মাঠে, ওখানে গিয়েই বলছি। সঞ্জীব বলল, বল, কি বলবি? কাল রাতে বাবা মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মনে করে বাবা মা হেব্বি ঝগড়া করছিল। মা বলছিল, আর কতদিন তোমার ভাগ্নে বসে বসে অন্ন ধ্বংস করবে? এই দুর্মূল্যের বাজারে একটা দামড়া জোয়ান মানুষের 4 বেলা খেতে কত খরচ, হুঁশ আছে? তার উপর ভাগ্নে খেতে ভালোবাসে বলে আজ খাসির মাংস, মিষ্টি দই, কাল ফ্রাইড রাইস, চিকেন কষা, মোটা মাছ, এইসব নিত্য নতুন খাবারের হুকুম করছো। এখনো ফ্ল্যাটের জন্য ব্যাংকের লোন শোধ হয়নি, সেটা মাথায় আছে তো? সংসারটা কিভাবে চালাচ্ছি সেটা আমি জানি। তুমি তো হুকুম করেই খালাস। দেখনধারি করে সিল্কের শাড়ি না দিয়ে কিছু থোক টাকা দিলেও না হয় কথা ছিল, তার উপর একটা গোটা ঘর দখল করে বসে আছে। সঞ্জীব বলল, তোর বাবা কি বলল? বাবা তো ঝগড়ায় মায়ের সঙ্গে সবসময়ই হেরে যায়। তাও বাবা বলল, আহা, এমন করে বলছো কেন? দিদি জামাইবাবুর কথা তো তোমাকে সব বলেছি। ওদের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার ঋণ আমি ভুলি কি করে? তুমিও তো কত আদর করে সঞ্জুকে আপ্যায়ন করলে। মা বলল, শোনো, এক কাহিনী নিত্যদিন শুনতে আমার ভালো লাগে না। তোমার অতীতের কথা শুনে আমার কি লাভ? আমার বাবা তোমার চাকরি দেখে বিয়ে দিয়েছিল। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, 3 দিনের মধ্যে বাড়ি ভাড়া ঠিক করে পেয়ারের ভাগ্নেকে বিদায় না করলে আমি ছেলে দুটোকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তুমি বরং যত্ন আত্তি করে রেঁধে বেড়ে ভাগ্নেকে খাওয়াও। জীবনে তো 1 গ্লাস জল গড়িয়ে কখনো খাওনি। আমি এবার দেখব তোমার কত মুরদ। তোমার আধিক্যতার জন্য লোক দেখানো আপ্যায়ন না করলে কি করতাম? ভেবেছিলাম বড়লোক দিদি কত কিছুই না পাঠিয়েছে, শেষকালে ওই 2 প্যাকেট মিষ্টি আর ছেলের বিয়েতে পাওয়া একটা শাড়ি পাঠিয়ে দিল। সঞ্জীব বলল, হ্যাঁ রে, তুই কি শ্রুতিধর নাকি? বুলেট বলল, তুমি কি জানো আমি পাতার পর পাতা বই মুখস্থ বলতে পারি, আর একবার যা শুনি তা মনেও রাখতে পারি। রনিটার মাথায় বরং গোবর ভরা। সঞ্জীব বলল, তোর মা অন্যায় কিছু বলেনি, 100 বার অন্যায় বলেছে। তুমি কি একাই ভালো মন্দ খাও? আমরা তো সবাই খাই। জানো মা কথায় কথায় বাবার সঙ্গে ঝগড়া করে, আর বাবা যখন একটাও কথা বলে না তখন মা আরও চিৎকার চেঁচামেচি করে। যেদিন মা ঝগড়া করে সেদিন আমাদের পিঠেও 2-4 ঘা তাল পড়ে। সঞ্জীব বলল, খুব অন্যায় কথা, কিন্তু বিনা দোষে তোদের মারবে বলে আমার বিশ্বাস হয় না, বিশেষ করে তোকে। আচ্ছা, এই যে তুই লুকিয়ে লুকিয়ে গুরুজনদের কথা শুনলি, এটা তো অন্যায়। বুলেট বলল, আমার কানে ঢুকে গেল, আমি কি করব? আর একবার কানে ঢুকলে সেটা সোজা আমার মগজে সে দিয়ে যায়, আর সেটা টাটকা টাটকা তোমাকে না বললে হুবহু তোমাকে বলতাম কি করে? সঞ্জীব বলল, বুঝলাম, কিন্তু এই খবরের নাম করে তুই যে ঘুষ চাইলি সেটা তো অপরাধ। কি যে বলো না, ফুচকাকে কি কখনো ঘুষ বলে? আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি। সঞ্জীব বলল, একবারে হুবহু বললি, না কিছু ফাঁক থেকে গেল? বুলেট বলল, তারপরেও বাবা বলল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
আমি দেখছি কি করা যায়। এবার চুপ করো, বুলেটের ঘুম ভেঙে যাবে। জানো, আমার তখন খুব হাসি পাচ্ছিল। তোমার মনটা খুব খারাপ হয়ে গেল, তাই না সঞ্জু দাদা? আমারও তোমার জন্য মন খারাপ করছে। আরে না না, মন খারাপের কি আছে? আমি তো ভাড়া ঠিক হলে চলেই যেতাম। এবার আমার কি করা উচিত বলতো? আমি কি নিজে চেষ্টা করব? বুলেট বলল, তোমাকে কিছু করতে হবে না। মা বাবাকে যা ডোজ দিয়েছে তাতেই বাবা তোমার ঘর ভাড়া ঠিক করলো বলে। আসলে আমার বাবাটা খুব ভালো, কিন্তু মাকে বড্ড ভয় করে। সঞ্জীব বলল, তুই বয়সের তুলনায় বড্ড পাকা। শোন, তোকে একটা কথা বলি, তুই আর কখনো লুকিয়ে বাবা মার কথা শুনবি না। মা কথা শুরু করলে তুই সোজা বিছানায় উঠে বসে জল খেতে চাইবি। মনে থাকবে? মনে থাকবে সঞ্জু দাদা। বুলেটের কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল। শনিবার ভম্বল মামা রাত 9টায় বাড়ি ফিরল। মামির মুখ খোলার আগেই বলল, সঞ্জু, তোর বাড়ি পছন্দ করে এলাম। বাড়িওয়ালা নিচে তার বাড়ির উল্টো দিকে ভাড়া বাড়িতে থাকেন। আমি দুটো বাড়ি দেখে পছন্দ না হওয়াতে এই তৃতীয় বাড়িতে গেলাম। বাড়িখানা দেখলে তোর তাক লেগে যাবে। একেবারে সদ্য রং করা সাজানো গোটা একটা বাড়ি। আর যা যা আছে কাল তুই নিজে গিয়ে সব দেখে নিবি। এখনো ভদ্রলোক ভাড়ার কথা বা অ্যাডভান্সের কথা কিছু বললেন না, মানে ওটা কাল বলবেন। সঞ্জীব বলল, তাহলে কাল সকালেই চলো। জয়া মামি নিরীহ মুখে করে বলল, আহা, এত তাড়াহুড়োর কি ছিল? সঞ্জু, তোর বাড়ি পছন্দ না হলে নিবি না কিন্তু। এই তো মোটেই কটা দিন হলো এসেছিস। সঞ্জীব বুলেটের কথাটা প্রথমে বিশ্বাস করেনি। ভেবেছিল ফুচকা খাওয়ার লোভে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে। কিন্তু জয়া মামির কথা শুনে লক্ষ্য করে দেখল ভোম্বল মামা কেমন স্থির দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে আছে। সঞ্জীব মনে মনে বলল, তোমার স্বরূপটা তোমার বিচ্ছু ছেলে বুলেটই আমাকে খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছে মামি। ওর বলা কথাগুলো এক বর্ণ মিথ্যে নয়। এই বাড়িটা পছন্দ না হলে আমি আপাতত কোনো মেসেই থাকব, তবু এখানে আর থাকছি না। বাড়িটা দেখে সত্যি সঞ্জীব সত্যি চমকে গেল। এ তো রীতিমতো একটা সাজানো বাড়ি। দুটো বড় ঘরে সেগুন কাঠের 7-6 খাট, একটা ড্রেসিং টেবিল, একটা বড় আলমারি, দুটো ঘরেই এসি লাগানো। পাশের ঘরে একটা দেওয়াল জুড়ে ওয়ার্ড্রোব, একটা পড়ার জন্য চেয়ার টেবিল। দুটো ঘরেই অ্যাটাচড বাথ, একটা কমন বাথও আছে। বিরাট ডাইনিংয়ের মধ্যেখানে একটা ডাইনিং টেবিল, একপাশে সোফা সেট আর একটা বড় স্ক্রিনের টিভি। আধুনিক মডিউলার কিচেনের মতোই বড়সড় রান্নাঘর, গ্যাস ওভেন, ওখানেই একটা ডাবল ডোর ফ্রিজ, মাইক্রো ওভেন, মিক্সি থেকে খাবার জলের অ্যাকোয়াগার্ড, এমনকি বড় ড্রয়ারে রান্নার বাসনপত্র থেকে ক্যাবিনেটে দামি কাপ প্লেট, বিভিন্ন সাইজের খালি কৌটো থেকে কি নেই। মনে হচ্ছে যেন সদ্য কেউ সাজিয়ে গুছিয়ে রেখেছে। অপেক্ষাকৃত ছোট ঘরটায় একটা সিঙ্গেল খাট, আরও একটা বড় টেবিল চেয়ার ছাড়া 4টে এক্সট্রা চেয়ার আর টি টেবিল আছে। একটা দেওয়াল জুড়ে কাচের আলমারিতে অজস্র বইয়ে ভর্তি। সঞ্জীব আপন মনেই বলল, বাহ, ভদ্রলোকের বেশ রুচি আছে। এই ঘর সংলগ্ন একটা চওড়া বারান্দা আর একটা পোক্ত গেটও আছে। সম্ভবত এটা ভদ্রলোকের রিডিং রুম প্লাস ড্রয়িং রুম। ভোম্বল মামা বলল, কি ভাগ্নে, যা বলছিলাম মিলে গেল তো? সঞ্জীব বলল, তোমার বলার থেকে 4 গুণ বেশিই মিলেছে, কিন্তু এত সুন্দর ফার্নিশড বাড়ি নেওয়ার মতো ক্যাপাসিটি আমার নেই মামা। এর দক্ষিণাও নিশ্চয়ই আকাশচুম্বী হবে। তাছাড়া আমার তো ছোট দুটো ঘর আর সাধারণ ডাইনিং কিচেন হলেই চলে যেত। আচ্ছা, বাড়িটা এত নিট অ্যান্ড থাকার কথাও তো নয়, এত বই থাকারও কথা নয়। এর আগেও কি এই বাড়িতে ভাড়াটে ছিল, নাকি আমরাই প্রথম ভাড়াটে হব? অবশ্য এই বাড়ি ভাড়া নেওয়ার সাধ্য আমার নেই। আমি বরং কিছুদিন মেসে থাকি মামা। তুমি দালালকে বলে আরও খোঁজ করো। ভোম্বল মামা বলল, এই কাছেই তো বাড়ির মালিক থাকেন। উনি মাসে 3-4 বার লেবার দিয়ে বাড়িটা পরিষ্কার করান, ফার্নিচারগুলো নিজেই মোছামুছি করেন। চল না, একবার কথা বলেই দেখি না, না পোষালে নিবি না? ভদ্রলোকের বয়স আনুমানিক 72 থেকে 73-এর আশেপাশে, কিন্তু চেহারার মধ্যে বিষণ্ণ ভাবটা চোখে পড়ার মতো। ভোম্বল মামা বলল, মাস্টার মশাই, আমার ভাগ্নের বাড়ি পছন্দ হয়েছে। ভাড়া আর অ্যাডভান্স কত নেবেন বলুন?
ভদ্রলোক সঞ্জীবকে নমস্কার করে বললেন, আমার নাম দিবাকর সেন, হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি বইয়ের ঘরটা ভাড়া দেব না ভেবেছিলাম। আমার এই একটা ঘরে বই রাখার জায়গা নেই। আমি মাঝে বই পাল্টে দু একটা করে নিয়ে আসি। তবে তোমার যদি বই পড়তে আগ্রহ থাকে তাহলে রাখতে পারো। আমি মাঝে বই নিতে এলে তোমাদের আপত্তি না থাকলেই হলো। সঞ্জীব বলল, আমার চেয়ে রঞ্জা মানে আমার স্ত্রীর বই পড়ার নেশা বেশি। আমাদের 3টে ঘরের দরকারও নেই। দিবাকর বাবু বললেন, শুনুন সঞ্জীব বাবু, আপনি 2টো ঘর নিলেও 5,000, 3টে নিলেও ওই একই ভাড়া। বরং আপনারা ঘরটা নিলে ঘরটার বইগুলো যত্নে থাকবে। 2 মাসের ভাড়া অ্যাডভান্স লাগবে, আর রানিং মাসের ভাড়াটাও অ্যাড হবে। সঞ্জীব বেশ আশ্চর্য হলো। এই বাড়ির ভাড়া মিনিমাম 10,000 হওয়া উচিত। সঞ্জীব বলল, আমি রাজি। এই মুহূর্তে আমার কাছে 10,000 আছে। আপনি এটা আপাতত অ্যাডভান্স হিসাবে রেখে একটা রিসিপ্ট দিন। পরে এগ্রিমেন্ট পেপার করবেন। আজ মাসের 15 তারিখ। আমি 17 তারিখে ফ্যামিলি নিয়ে শিফট করব। আর একটা কথা বলার আছে, জাস্ট কৌতূহল বলতে পারেন। দিবাকর বাবু বললেন, বলুন। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আচ্ছা, আপনার এত সুন্দর সাজানো বাড়ি থাকতে আপনি এত ভাড়াটিয়ার সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন কেন? আপনি পেনশন তো ভালোই পান। দিবাকর বাবু বললেন, সে অনেক ইতিহাস বাবা। তুমি শুনতে আগ্রহী থাকলে পরে তোমাকে সব বলবো। আমি বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই ভাড়া দিই। তুমি রানিং মাসের ভাড়া 2,500ই দিও। অনেক ধন্যবাদ স্যার। ভোম্বল মামা নমস্কার করে বলল, তাহলে এবার আমরা উঠছি। বাড়ি ফিরে সঞ্জীব বলল, মামি, আমি আজ 2টো ট্রেনে বাড়ি যাব। আগামীকাল রঞ্জাকে নিয়ে একবারে নতুন বাড়িতেই শিফট করব। জয়া মামি বলল, তা কি করে হয় রে? বৌমাকে নিয়ে অন্তত 1 সপ্তাহ থেকে তারপর যাবি। সঞ্জীব মুচকি হেসে বলল, তুমি এত ভালোবেসে বললে বলে খুশি হলাম মামি। আমি বাড়িটা যখন পেয়ে গেছি, যখন তখন তোমাকে কষ্ট দিতে এখানে আর থাকবো না। কষ্টের কথা বলছিস কেন সঞ্জু? আমি কি তোর আদর যত্নের কোনো ত্রুটি করেছি? ছি ছি মামি, তুমি যে কি বলো না। তোমার আদর যত্নের কথা আমি কোনোদিন ভুলতে পারি? আচ্ছা মামি, তুমি বিয়ের আগে কোনোদিন পাড়ার ফাংশন বা স্কুল কলেজে নাটকে অভিনয় করেছো? স্কুল কলেজে তো করেইছি, পাড়ার ফাংশনেও 2-1বার করেছি। কিন্তু কেন বলতো? সঞ্জীব বলল, না মানে তোমার চেহারাটা অভিনেত্রীর মতোই সুন্দর। এবার আমাকে আজকের মতো একটু খেতে দিয়ে দাও মামি, আমি খেয়ে বেরিয়ে যাব। আজকে খাসির কষা, মাংস, ডাল, আলু ভাজা আর চাটনি করেছি। আমাকে শুধু ডাল আলু ভাজা দিয়ে ভাত দাও। পেটটা আজ ভীষণ গড়বড় করছে। সে কি রে, তোর মামা তো ওখান থেকে ঘুরে এসে এক মুহূর্ত না দাঁড়িয়ে মাংস আর মিষ্টি দই এনে দিয়ে আসছি বলে একটু বেরিয়ে গেল। সঞ্জীব বলল, পেটটা বিচ্ছে না করলে খেতাম গো মামি। মামার বাড়ির আদর বলে কথা। আগের রবিবার তো খেয়েছি। তুমি ডাল আলু ভাজা দিয়েই ভাত দাও। সে খেতে খেতেই ভোম্বল মামা বাড়ি ঢুকলো। বলল, তুই কি আজই কলকাতা যাবি? হ্যাঁ মামা, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। তুমি কাল পরশুর মধ্যে একটা কাজের মাসি ঠিক করে দিতে পারবে? ওটা নিয়ে তুই ভাবিস না, দিবাকর বাবু লোক ঠিক করে দেবেন, কথা হয়ে আছে। আর কমন বাথে একটা সেমি ওয়াশিং মেশিনও আছে। তুই বৌমাকে নিয়ে 2টো দিন এখানে থেকে টুকটাক জিনিসপত্র যা কেনার কিনে নিয়ে যাবি। বৌমার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু 2টো দিনের তো ব্যাপার। সঞ্জীব বলল, ভোম্বল মামা, তুমি মানুষটা বড্ড ভালো। তুমি যে তোমার অসুবিধা সত্ত্বেও আন্তরিকভাবে থাকতে বলছো, এটা আমি জানি। তুমি ভেবো না, টুকটাক জিনিসপত্র আর পোশাক ছাড়া এখানে কিছু আনার তো দরকারই নেই। সেসব আমি ওখানেই কিনে নেব। তুমি এত তড়িঘড়ি আমার জন্য যে এত সুন্দর সাজানো একটা গোটা বাড়ি ঠিক করে দিলে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে আমি আর ছোট করব না। তোমার উপর আমার আবদার অধিকার দুটোই আছে। বাড়িতে ঢুকতেই মা বলল, কি রে, তুই আজ আসবি বলিসনি তো? রঞ্জাও তো কিছু বলল না। সঞ্জীব বলল, তোমাদের সারপ্রাইজ দেব বলে বলিনি। আমি টপ টু বটম সাজানো একটা আস্ত বাড়ি ভাড়া ঠিক করে এসেছি। ভাড়া মাত্র 5,000। কালই রঞ্জাকে নিয়ে ওখানে শিফট করব। মা বলল, রঞ্জাকে না দেখিয়ে তার সঙ্গে আলোচনা না করেই অ্যাডভান্স দিয়ে এলে? একটা নতুন জায়গায় শিফট করা কি অতই সোজা?
লিস্ট করে খুঁটিনাটি জিনিস থেকে আরম্ভ করে ফার্নিচার কত কিছু নিয়ে যেতে হবে জানিস। ওর ছুরি তোর বিয়ের মতো বলছিস কি করে কালই শিফট করবি? সঞ্জীব বলল, রঞ্জা কোথায়? ওকে ডেকে একটু চা দিতে বলো, তারপর বলছি। রঞ্জা গলার আওয়াজ পেয়ে চা বসিয়ে দিয়েছিল। ট্রেতে করে চা নিয়ে এসে বলল, আমি সব শুনলাম, এবার আর কি বলার আছে বলো। সঞ্জীব বলল, বলবো কি, তুমি আজকেই তোমার 2টো ট্রলি প্যাক করে পোশাক আর শুধু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখো। রঞ্জা বলল, আর কিছু নেওয়ার দরকার নেই বলছো? তবে আর বলছি কি, ঝকঝকে রঙের একদম ফুল ফার্নিশড বাড়ি, এমনকি উঠোনটাও পাকা, ডাইনিং কিচেন সহ পুরো 3 রুমের বাড়ি। বাবা সব শুনে বলল, হ্যাঁ রে সঞ্জু, আমারও তো আশ্চর্য লাগছে, এত সাজানো বাড়ির ভাড়া মাত্র 5,000। মা বলল, সব জায়গায় কি কলকাতার মতো ভাড়া হবে? তবে একটা পুরো বাড়ির ভাড়া হিসাবে কমই ভাড়া। সঞ্জীব বলল, ভদ্রলোক অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি নিজে কাছাকাছি ভাড়া বাড়িতে থাকেন। ভদ্রলোকের চেহারা দেখে মনে হলো ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে। ভাড়াটা ওনার কাছে ফ্যাক্টর নয়, বাড়িটা যত্নে থাকবে বলেই এত কম টাকায় ভাড়া দিচ্ছেন। অবশ্য এই বাড়ির দালাল মারফত খোঁজা হলেও পুরো ক্রেডিট কিন্তু ভোম্বল মামার। মা বলল, ও ভোম্বল দেখে দিয়েছে? আগে বলবি তো। যাক, শুনেই নিশ্চিন্ত হলাম। কিন্তু শুধু আসবাব আর সাজানো বাড়ি দেখলে তো পেট ভরবে না, আর শুধু রান্নার ওভেন থাকলে রান্নাও হবে না। গ্যাসের ব্যবস্থা করেছিস? সঞ্জীব বলল, তাই তো, একদম মনে ছিল না। মা বলল, তোরা বরং কাল ট্যাক্সি ভাড়া করে যা, আমি সবজি, মুদির বাজার, চা, চিনি, কিছু শুকনো খাবার গুছিয়ে দিচ্ছি। তুই ওখানে নেমে বাজার থেকে একটা ছোট গ্যাস আপাতত কিনে নিস, পরে গ্যাসের ব্যবস্থা করিস। আর কিছু বিছানার চাদর, বালিশের ওয়ার অবশ্যই নিস। আমি কিছু ভাজা মাছ আর কষা মাংস দিয়ে দেব। এসি গাড়িতে নষ্ট হবে না। তোরা গুছিয়ে বসলে তোর বাবা আর আমি একবার তোদের ঘর সংসার দেখে আসব। রাতে রঞ্জা বলল, আচ্ছা সঞ্জু, ওখানে আশেপাশে বাড়ি আছে তো? তুমি কি টেনশন করছো? বেশ জমজমাট পাড়ার মধ্যেই বাড়িটা। বাড়ি থেকে 5 মিনিট হাঁটা রাস্তায় মাছ, মাংস, সবজির বাজার, আর মুদিখানা থেকে স্টেশনারি সবই প্রায় নাকের ডগায়। 2-3টে মলও আছে। তাছাড়াও পোশাক থেকে শুরু করে সব রকম জিনিসের বড় মার্কেট আছে। তুমি চলোই না, তুমি একবার দেখলেই খুব পছন্দ হয়ে যাবে। না ভালো লাগলে অন্য ভাড়া দেখব। তোমাকে না দেখিয়ে ভাড়া ঠিক করলাম বলে রাগ করনি তো? কি যে বলো, তোমার পছন্দের ওপর আমার ভরসা আছে। সঞ্জীব বলল, তুমি তো তার জলজান্ত প্রমাণ শোনা। পরদিন বেলা 10:30টার মধ্যে সঞ্জীব আর রঞ্জা এই বাড়িতে ঢুকলো। রঞ্জা শেষ পর্যন্ত একটা কেরোসিন স্টোভ সঙ্গে এনেছে। গোটা বাড়িঘর দেখে রঞ্জা খুশিতে হাততালি দিয়ে বলল, সত্যি সঞ্জু, তোমার পছন্দের প্রশংসা না করে পারছি না। এত নিখুঁত সাজানো বাড়ি আমি কল্পনাও করতে পারিনি। ওদের কথাবার্তার মধ্যেই একটা অল্প বয়সী কাজের বউ চলে এলো। বলল, আমাকে এই বাড়িতে কাজের জন্য মাস্টারমশাই পাঠালেন। আপনাদের পৌঁছানোর খবর দিলে উনি আপনাদের গ্যাস সিলিন্ডার পাঠিয়ে দেবেন বলেছেন। সঞ্জীব খানিকটা হতভম্ব হয়ে বলল, ফোন করছি কিন্তু গ্যাস সিলিন্ডার লাগবে না। ফোনটা করতেই দিবাকর বাবু বললেন, আমি একটা গ্যাস সিলিন্ডার পাঠিয়ে দিচ্ছি, যে নিয়ে যাবে তার হাতে গ্যাসের দাম আর লেবার চার্জ 50 টাকা দিয়ে দিও। তুমি যতদিন গ্যাস না পাবে আমাকে ফোন করলেই পাঠিয়ে দেব। আর যমুনাকে কাজের জন্য মাসে 1,500 টাকা মাইনে দিও। সঞ্জীব বলল, ধন্যবাদ স্যার, আপনার ভাড়ার টাকা কি যমুনার হাত দিয়েই পাঠিয়ে দেব? তোমার অসুবিধা না হলে দিতে পারো। মেয়েটি খুব বিশ্বাসী, ও দীর্ঘদিন আমার কাজ করছে। আর একটা অনুরোধ, ঘরের সেটআপ চেঞ্জ করো না। সঞ্জীব বলল, আপনার প্রতিটি ঘরের ফার্নিচার তো সাজানোই আছে, নতুন করে চেঞ্জ করার তো দরকারই নেই। আপনার বইয়ের স্টক দেখে আমার স্ত্রী খুব খুশি। দিবাকর বাবু বললেন, চিলেকোঠার ঘরটায় আমার কিছু বাতিল জিনিসপত্রও আছে, ও ঘরটা খোলার দরকার নেই। রঞ্জা বলল, বাহ সঞ্জু, তোমার ল্যান্ডলর্ড ভদ্রলোকটি বেশ উপকারী মানুষ তো। তাহলে তো সব সমস্যা পুরো সলভড। ঠিক সেই সময় ভোম্বল মামার ফোন এলো। বলল, কী রে ভাগ্নে, এখনও কি ট্রেনে আছিস? সকালে তোর মাকে ফোনে পেলাম না। সঞ্জীব বলল, মামা, আমরা গাড়িতে এসেছি, 0.5 ঘন্টা হলো পৌঁছেও গিয়েছি।
ভোম্বল মামা বলল, তোর মামি দুপুরে তোদের খেতে বলেছে, আমি এখন স্কুলে আছি, টিফিনের পর চলে আসছি, তোরা চলে আয়, একসঙ্গে খাবো। সঞ্জীব বলল, মামা, রাস্তায় এক গাদা খাবার খেয়েছি, একদম খিদে নেই। তুমি ভেবো না, রঞ্জা একটু সেদ্ধ ভাত করে নেবে। দিবাকর বাবু গ্যাস সিলিন্ডার পাঠিয়েও দিয়েছেন। ও, তাহলে সত্যিই খাবি না? বেশ, আমি বিকেলে একবার যাব। এর মধ্যেই রঞ্জা ফ্রিজ চালু করে মোছামুছি করে মাংস, ভাজা মাছ, মিষ্টি আর সবজিগুলো ঢুকিয়ে ফেলে ঝটপট স্নান করে মাছের ঝোল আর বেগুন ভাজা ভাত করে ফেলল। যমুনাও ঘর মোছামুছি করে উঠোন ধুয়ে চলে গেছে। বিকেলে ভোম্বল মামা মামি দুই ছেলেকে নিয়ে সপরিবারে বেড়াতে এলো। রঞ্জা বাড়ির আনা মিষ্টি আর চা দিয়ে আপ্যায়ন করল। ভোম্বল মামা একান্তে সঞ্জীবকে ডেকে বলল, ভাগ্নে, একটা কথা বলছিলাম, এই বাড়িতে মাসখানেক থেকে দেখো, কোনো রকম অসুবিধা হলে দালালকে বলা আছে, সে ঘর খুঁজে দেবে। সঞ্জীব বলল, হঠাৎ কথা বলছো কেন? অসুবিধা হওয়ার তো কোনো জায়গাই নেই। রঞ্জার খুব পছন্দ হয়েছে বাড়িটা। 15টা দিন বেশ কেটে গেল। এর মধ্যে রঞ্জার আবদারে ছাদে গোটা 10 টব কিনে একটা তুলসী গাছ সহ কয়েকটা ফুলের গাছও লাগানো হয়েছে। ছাদেও একটা জলের লাইন করা আছে। গাছের পরিচর্যা করে, দুপুরে বই পড়ে আর নিত্য নতুন রান্না করে রঞ্জার দিন বেশ আনন্দেই কাটছে। যমুনাও নিয়মিত কাজে আসছে। কয়েকদিন পর রঞ্জা একদিন বলল, জানো, ওই চিলেকোঠার ঘর থেকে আমি মাঝে মাঝে কিছু সরানোর একটা আওয়াজ পাই। সঞ্জীব বলল, কই, আমি তো শুনতে পাইনি। শুনবে কি করে? তোমার যা কুম্ভকর্ণের মতো ঘুম। ঠিক আছে, কাল সকালে একবার ঘরটা খুলে দেখলেই হয়। পরদিন সকালেই ঘরটা খুলতে দেখা গেল ঘরে একটা বড় চৌকিতে কিছু পুরনো লেপ তোষক পেতে রেখে একটা চাদর দিয়ে ঢাকা। একটা বেঞ্চে 2টি ট্র্যাঙ্ক, 2টি পুরনো সুটকেস আর একটা কাঠের আলমারিতে বেশ কিছু ভাঙাচোরা খেলনা, একটা ব্যাট, আরও এটা সেটা জিনিস আছে। সঞ্জীব বলল, এই ঘরটাও কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখেছ? রঞ্জা বলল, আমার মনে হচ্ছে এই চৌকি সরানোর আওয়াজ আমি শুনেছি। হ্যাঁ গো, বাড়িটায় কোনো রহস্য নেই তো? এই 10 দিনের মধ্যে আমি তো কোনো রহস্য টের পাইনি। এখানে তো সব কাছাকাছি বাড়িঘর, হয়তো আশেপাশের বাড়ি থেকে আওয়াজটা পেয়েছ। রহস্য কিছু থাকলে কি ভোম্বল মামা এই বাড়িটা ঠিক করতো? আরও 3 সপ্তাহ পরে রঞ্জা একদিন ছাদে গিয়ে ভয়ঙ্কর রকম ভয় পেল। ভয় একরকম কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। সঞ্জীব অফিস থেকে ফিরে দেখল রঞ্জা বেডরুমের বড় লাইটটা জ্বেলে গুটিসুটি মেরে শুয়ে আছে। সঞ্জীব বলল, এই রঞ্জা, কি হয়েছে? এমন অসময় শুয়ে আছো কেন? রঞ্জা ভয়ার্ত মুখে বলল, সঞ্জু, এই বাড়িতে আমরা ছাড়াও আরও কেউ আছে। এই কারণেই ছবির মতো সাজানো বাড়িটার এত কম ভাড়া। এসব কি বলছো? তুমি কি নিজে দেখেছ? রঞ্জা বলল, নিজে দেখেই তো ভয়ে আমার হাত পা কাঁপছিল। আজ আমি ছাদে গিয়ে দেখলাম আমার ফুল গাছগুলোয় কে যেন তখনই জল দিয়েছে। মনটা একটু খুঁতখুত করলেও ভাবলাম আমারই হয়তো কালকের জল দেওয়া। তখন ছাদে পায়চারি করতে লাগলাম। পিছন ফিরতেই দেখি 2টো অল্প বয়সী বউ পিছন ফিরে বসে আছে। একজনের মাথায় ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজের পিছনটা তাজা রক্তে দগদগ করছে। সেই দেখে আমি কোনো রকমে ছুটে চলে এসেছি। আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবো না। তুমি আপাতত একটা মেসের খোঁজ করো, না হলে 7 দিনের জন্য ভোম্বল মামার বাড়ি যাও। মামিও তো বেশ আন্তরিক দেখলাম। আমি কাল পরশুর মধ্যেই কলকাতা ফিরে যাব। সঞ্জীব বলল, ভেবেছিলাম ব্যাপারটা কাউকে বলবো না। জয়া মামির হাসি মুখ আর আন্তরিকতাটা অভিনয়। ভোম্বল মামা মানুষ ভালো হলেও স্ট্রৈন মেরুদণ্ডহীন মানুষ। সংসারে স্ত্রী অসহযোগিতা করলে স্বামীরা অসহায়, তবু সব অন্যায় মেনে নেওয়ায় কাপুরুষতা। আমার মনে হচ্ছে তুমি হ্যালুসিনেট করছো রঞ্জা। আচ্ছা, তুমি কি ভূতে বিশ্বাস করো? 100 বার করি। সেই ছোটবেলায় আমাদের বাগানের বেলগাছে একবার সন্ধ্যের পর ছাদে গিয়ে একটা ব্রহ্মদৈত্যীকে সাদা ধুতি পরে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে ভয়ে ঠাম্মাকে জড়িয়ে ধরে বলেওছিলাম। ঠাম্মা বলেছিল, ওটা তোর দাদু, তুই দুষ্টুমি না করলে কিচ্ছু করবে না, কিন্তু লেখাপড়ায় ফাঁকি মারলে ওই বেল কাঠের লাঠি দিয়ে পেটাবে। সেই থেকে বড় রকমের দুষ্টুমি করার আগে 2 বার ভাবতাম। মা অবশ্য পরদিন আমাদের কাজের মাসিকে বলল,
ছাদে গিয়ে একটা বড় লাঠি দিয়ে মায়ের থান কাপড়টা বেলগাছে আটকিয়ে আছে, ওটা তুলে কেচে দে। সঞ্জীব বলল, ওটাই সত্যি, ভূত বলে কিছু হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কাল তোমাকে দিবাকর বাবুর কাছে নিয়ে যাব। ওনার বাড়ি যখন, তখন উনি বলতে পারবেন বাড়িটায় ভূত আছে কিনা। পরদিন দিবাকর বাবুর কাছে গেলে তিনি শশব্যস্ত হয়ে বললেন, তুমি বৌমাকে নিয়ে এসেছো বাবা? আমি জানতাম তোমরা আবার আসবে, কিন্তু মাত্র 1 মাস কয়েকদিনের মাথায় আসবে ভাবিনি। ওই চেয়ার দুটো টেনে নিয়ে বসো বাবা। আমি কিন্তু তোমার মামাকে সবটা খুলে বলেছিলাম। তোমার মামা বলেছিলেন তুমি শিক্ষিত আধুনিক ছেলে, ভূত ট্রুতে বিশ্বাস করো না। সঞ্জীব বলল, আপনি মামাকে বলেছিলেন? কিন্তু সত্যি কি আপনার বাড়িতে ভূত আছে? আপনি নিজে কখনো দেখেছেন? দিবাকর বাবু বললেন, না, আমি নিজে কোনোদিন দেখিনি, কিন্তু আমি মনে মনে আমার 2 স্ত্রীর অস্তিত্ব অনুভব করতাম। এত বছর ধরে বহু ভাড়াটে এই বাড়িতে 3 থেকে 4 মাসের বেশি টিকতে পারেনি। তারা কেউ না বলে রাতারাতি চলে গেছে, কেউ বলে চলে গেছে। যারা বলেছে তারা বলতো ভূতের সঙ্গে এক ছাদের তলায় থাকাটা মশাই অসম্ভব। ছেলে মেয়ে নিয়ে ঘর করি, বলা তো যায় না কোনোদিন কি অঘটন ঘটে যায়। কিন্তু আশেপাশের প্রতিবেশীরা কখনো এই বাড়িতে অলৌকিক কিছু দেখেনি। ভাড়াটেরা চলে যাওয়ার গ্যাপটাতেই আমি ভোরে উঠে ও বাড়িতে ছাদে মর্নিং ওয়াক করতাম। চা পাতা চিনি নিয়ে গিয়ে সোফায় বসে চা করে খেতাম। মনে হতো আমার 2 স্ত্রীর সাজানো ঘর গেরস্থালিতে বসে তারাও তাদের স্বামীর উপস্থিতি হয়তো দেখতে পাচ্ছে এবং খুশি হচ্ছে। এটা আমার নিজস্ব অনুভব বাবা। মাসে 3 বার টাকা খরচ করে নিজে দাঁড়িয়ে লেবার দিয়ে ঘর পরিষ্কার থেকে ফার্নিচার মোছামুছি করাতাম। রঞ্জা বলল, স্যার, আমার মনে হচ্ছে আপনার 2 স্ত্রীকেই আমি ছাদে পিছন ফিরে বসে থাকতে দেখেছি। আমার স্বামী যদিও বলছে আমি হ্যালুসিনেট করেছি, কিন্তু আপনার কথা শুনে আমি কনফার্ম আপনার 2 স্ত্রীকেই আমি দেখেছি। একজনের মাথায় ব্যান্ডেজ বাঁধা, মাথার পিছন দিকে টাটকা রক্তে দগদগ করছে। আচ্ছা, আপনার 2 স্ত্রীর কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল? দিবাকর বাবু শিউরে উঠে বললেন, উফ, দীর্ঘ বছর পর পুরনো দৃশ্য। কিন্তু বৌমা, এটা জানতে হলে তো আমার জীবনের গল্প বা ঘটে যাওয়া ঘটনার কথা বলতে হয়। বুঝতেই পারছি তোমরাও চলে যাবে, তবে তোমরা জানতে আগ্রহী হলে আমার বলতে আপত্তি নেই। আসলে এই বাড়িটাতেই দীর্ঘ 2 বছর ধরে আমি ভাড়া দিইনি। আমি ঠিক করেছিলাম ভাড়াটে যখন টিকছেই না তখন আর ভাড়া দেব না। সঞ্জীব বলল, 1 মিনিট, আচ্ছা এটাও আমার মামাকে বলেছিলেন? অবশ্যই বলেছিলাম। এই 2 বছরে অনেক ভাড়াটেকে ফিরিয়েও দিয়েছি, কিন্তু তোমার মামাকে সব বলার পরেও যখন তুমি বাড়িটা নিতে চাইলে তখন তোমাকে চাক্ষুষ দেখে আমি মত পরিবর্তন করে ভাড়া দিতে রাজি হলাম। দীর্ঘ বছর নিজের একমাত্র সন্তানকে দেখিনি, তোমাকে দেখে কেমন অপত্য স্নেহের টান অনুভব করলাম। এর আগে কোনো নবদম্পতি ভাড়া নেয়নি, কিন্তু বাবা, এর যারা বলে বাড়ি ছেড়েছিল তাদের আমি জিজ্ঞেস করেছিলাম তারা ঠিক কী দেখেছে। তারা বলেছিল ওই চিলেকোঠার ঘর থেকে মাঝে মাঝে কিছু সরানোর আওয়াজ পেত, আরও কিছু অদ্ভুত আওয়াজ পেত। আর তোমাদের মতো কিছু শৌখিন ভদ্রলোক ছাদে জলের লাইন দেখে টবে মরশুমি ফুলের গাছ লাগিয়েছিল। তারা বলতো কে নাকি ওই গাছগুলোতে জল দিত, আগাছা পরিষ্কার করে রাখত, কিন্তু এরকম দৃশ্য দেখার কথা বলেনি। আসলে আমার 2 স্ত্রীরই খুব গাছের শখ ছিল। ওই ছাদে আমার প্রায় 100-র ওপর টব ছিল। আমি পরে ওগুলো প্রতিবেশীদের কিছু দিয়েছিলাম, বাকিগুলো ফেলে দিয়েছিলাম। সঞ্জীব বলল, স্যার, বাড়িটা আমি ছেড়ে দেব কিনা এখনো সিদ্ধান্ত নিইনি। আপনি বলুন, আমরা জানতে আগ্রহী। দিবাকর বাবু বললেন, তাহলে এই অসহায় মানুষটার কাছে রাতে 2টো ডাল ভাত খেয়েছেও। এক্ষুনি যমুনা চলে আসবে, ও এলে আগে একটু চা খাও। সঞ্জীব কিছু বলার আগেই রঞ্জা বলল, বেশ, আমরা খেয়েই যাব। আপনার রান্নাঘরটা কোথায়? তাহলে চাটা আমিই করতে পারি। বলতে না বলতেই যমুনা চলে এলো, বলল, আপনারা কথা বলুন, আমি চা করে রান্না বসাবো। দিবাকর বাবু বললেন, যমুনা, আজ এরা দুজনেও খাবে, ফ্রিজে কি আছে দেখো তো। যমুনা বলল, চিকেন আছে, 3 জনের হয়ে যাবে। আমি ডাল, চিকেন আর আলু ভাজা করছি, সবজি কিছু করব? গুঞ্জা বলল, আর কিছু দরকার নেই,
দিবাকর বাবু বললেন, আমার প্রথম স্ত্রী শর্মিলা সচ্ছল ব্যবসায়ী পরিবারের মেয়ে। এই বিয়েটা ঠিক করে দিয়েছিলেন আমার কাকা। আমার বাবা আমার চাকরি পাওয়ার পর বাড়িটা শুরু করেছিলেন, কিন্তু বাড়িটা অসমাপ্ত অবস্থায় রেখে বাবা মারা যান। আমি চাকরি পাওয়ার পর বাড়িটা কমপ্লিট করলেও আরও অনেক কাজ বাকি ছিল। বাবা আমার বিয়ে আর বহু দিনের আকাঙ্ক্ষিত বাড়িটা দেখে যেতে পারেননি। মাকে অনেক ছোটবেলায় হারিয়েছিলাম। বাড়িটার পুরো কাজ শেষ না হতেই আমার বিয়ে হয়। আমি 6 মাস সময় চেয়েছিলাম, কিন্তু শর্মিলার বাবা অপেক্ষা করতে চাননি। 6 মাস আমরা আমাদের ভাড়া বাড়িতে ছিলাম। শর্মিলার মতো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তার বাবা বাড়িটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের দুজনকেই ওখানে থেকে যেতে বারবার অনুরোধ করেছিলেন। আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু সেটা বলতে আমার সংকোচ হচ্ছিল। কিন্তু শর্মিলা নিজেই বলেছিল সে আমার সঙ্গে ভাড়া বাড়িতেই থাকবে। বাড়িটা পুরো কমপ্লিট হলো 6 মাস পর। ওই বাড়ির ফার্নিচার সব শর্মিলার বাবা জোর করেই দিয়েছিলেন, আর শর্মিলার ডিরেকশন মতোই সাজানো হয়েছিল। আমরা পরিকল্পনা করেই বিয়ের 5 বছর পর সন্তান নিয়েছিলাম। কিন্তু এই সুখ আমাদের বেশি দিন স্থায়ী হলো না। 2 বছরের আর্যকে রেখে শর্মিলার অকাল মৃত্যু হলো। আমার তখন প্রায় পাগলের মতো দিশেহারা অবস্থা হলো। ওর মা বেঁচে থাকতে ছেলের অতিরিক্ত দুরন্তপনা আমি তেমন টের পাইনি। ওকে দুরন্ত বললেও কম বলা হবে। সেন্টার থেকে একটার পর আয়া ওইটুকু ছেলের অত্যাচারে 3 মাসের বেশি টিকতে পারতো না। 1 বছর ধরে ওকে নিয়ে আমার তখন নাজেহাল অবস্থা। সদ্য মা হারা ওইটুকু দুধের শিশুকে মারতেও পারতাম না। ঠিক সেই সময় আমার কাকা বললেন, তুই বিয়ে কর বাবা, তোর ছেলের একজন মায়ের দরকার। আমাদের পাড়ায় মামাদের আশ্রিতা শ্যামলী বলে একটা মেয়ে আছে, হায়ার সেকেন্ডারি পাস। মেয়েটির গায়ের রং শ্যামলা হলেও মুখশ্রী ভারী সুন্দর, ভারী স্বভাবের মেয়ে। 2 মামা প্রথম বিয়ের চেষ্টা করেছিল, কিন্তু পাত্রপক্ষের দাবি শুনেই পিছিয়ে এসেছে। এখন সে একরকম দাসীবৃত্তি করেই ওদের সংসারে পড়ে আছে। আমার চেনা জানা মেয়ে, সে মামাদের ছেলে মেয়েকে কোলে পিঠে মানুষ করেছে। ওই পারবে তোর ছেলেকে সামলাতে। আসলে ছেলেটার মায়ের মতো কাউকে চাইছে। আমি আর আপত্তি না করে রেজিস্ট্রি করে শ্যামলীকে বিয়ে করে আনলাম, কিন্তু ছেলেটার দৌরাত্ম্য কিছু কমলো না। তবে একটাই সান্ত্বনা ছিল, শ্যামলী ছেলের হাজার দৌরাত্ম্যকে সুন্দরভাবে ম্যানেজ করত। ছেলেটা আগে একদম খেতে চাইতো না, এখন শ্যামলী তাকে রূপকথা আর গল্প শুনিয়ে খাওয়াতে পারে। জানো বৌমা, আবার আমার সংসারটা ছন্দে ফিরতে লাগলো। আমাদের বেডরুমে আমার আর শর্মিলার বিয়ের ছবিটা আমি বলার পরও শ্যামলী সরায়নি। আমি ওটা আমার আলমারিতে বা অন্য ঘরেই রাখতে চেয়েছিলাম, কিন্তু শ্যামলী বলল ওটা থাক, আর্য বড় হলে ওর গর্ভধারিণী মাকে আমি চিনিয়ে দেব। সংসার বেশ মসৃণভাবে চলছিল। আর্যর দুরন্তপনা অনেক কমে গিয়েছিল, মানে সহ্যের মধ্যেই ছিল। একদিন শ্যামলী বলল, জানো, আমি এই বাড়িতে দিদির উপস্থিতি টের পাই। কখনো কখনো একটা আবছা নারী মূর্তি সামান্য সময়ের জন্য এ ঘর থেকে ও ঘরে চলে যায়। আমি বললাম, তুমি কি ভয় পাও? শ্যামলী বলতো, ভয় পাবো কেন? আমি তো তার সাজানো সংসার, তার সন্তানকে বুক দিয়ে আগলে রেখেই সুখী। আমার এমন একটা সংসার পাওয়া, তোমার মতো একটা মানুষের ভালোবাসার পাওয়ার তো কথাই ছিল না গো। আর্য ক্লাস 7 পর্যন্ত ফার্স্ট কিংবা সেকেন্ড পজিশনেই থাকতো। ক্লাস 7-এ উঠেই আর্য বিগড়াতে শুরু করলো। 6 মাস আগে পর্যন্ত ওই ছেলে খাটের ওপর দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে শ্যামলীকে বলতো, মা কোলে নাও, না হলে পড়ে যাব। শ্যামলী হাসতে হাসতে বলতো, এত বড় ধাড়ি ছেলে কেউ মায়ের কোলে চাপে? হঠাৎ হঠাৎ ছুটে এসে মাকে জড়িয়ে ধরত। সঞ্জীব বলল, তারপর আর্য ঠিক আগের মতো জেদি, অবাধ্য, একগুঁয়ে, দুর্বিনীত স্বভাবের হতে থাকলো। মাঝে মাঝেই খাবারের থালা ছুঁড়ে ফেলা, জিনিসপত্র ভাঙচুর চলতে থাকলো। অথচ 6-এ পড়ার সময় শ্যামলী তার মায়ের ছবিটা দেখিয়ে বলেছিল, এই দেখ সোনা, এটা তোর মা। আর্য নিষ্পাপ মুখে বলেছিল, তাহলে তুমি কে? আমার কি দুটো মা? শ্যামলী বলতো,
আমি তোর যশোদা মা। দিবাকরবাবু বললেন, বাকিটা বরং কাল শুনবে, এখন খাওয়ার সময় হয়েছে। এতক্ষণে রঞ্জা ঘরটাকে খুঁটিয়ে দেখল। ঘরটা যথেষ্ট বড়। একদিকে একটা বড় চৌকিতে বিছানা, যেটাতে দিবাকরবাবু বসে আছেন। দেয়ালের গায়ে একটা মাঝারি আলমারি, একটা ছোট ফ্রিজ, একটা জালি দেওয়া মিড সেলফ, একটা ছোট আলনা, দুটো প্লাস্টিকের চেয়ার, আর চৌকির একপাশে একটা ছোট টেবিল। দিবাকরবাবু বললেন, কি দেখছো বৌমা? ভাবছো এত সুন্দর একটা বাড়ি থাকতে আমি এত সাধারণভাবে থাকি কেন? এই ঘর সংলগ্ন একটা অ্যাটাচড বাথ আর এক চিলতে রান্নাঘর আছে, আর ঘরের পিছনে একটা ছোট বারান্দাও আছে। এই টেবিলে দুটো চেয়ার টেনে আগে তোমরা দুজনে খেয়ে নাও। যমুনা তোমাদের খেতে দিয়ে বাড়ি ফিরবে। রঞ্জা বলল, আপনি আর সঞ্জীব খান, আমি এই মেঝেতে বসেই খেয়ে নেব। দিবাকরবাবু বললেন, আমি খাবো বলেছিলাম বটে, কিন্তু খেতে ইচ্ছে করছে না, আমি একটু দুধ বিস্কুট খেয়ে নেব। সঞ্জীব আর জোর করল না। ভদ্রলোকের মনটা হয়তো স্মৃতি ভারাক্রান্ত হয়ে আছে।